নমস্কার দর্শক বন্ধুরা, আজকে শান্তন টিভির আলাপন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি দীপান্বিতা। আজকের আলাপনে কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। আজকের আলাপনের বিষয় হলো সুস্থ শরীর ও মনের বিকাশ। সুস্থ শরীর এবং মন একে অপরের পরিপূরক। শরীর সুস্থ থাকলে মন ভালো থাকে। আপনারা সকলেই জানেন স্বাস্থ্যই সম্পদ। এই কথাটাকে আরও বেশি বিস্তারিত জানতে এবং এ বিষয়ে আরও বিস্তারিত বলতে আমাদের সামনে আজকে উপস্থিত আছেন রাজ্যের বুকে 12 বছর আমাদের যে ট্যাগলাইন সুস্থ শরীর এবং মনের বিকাশ, এই বিষয়টিকে নিয়ে কাজ করে যাচ্ছেন দীর্ঘ 12 বছর যাবত। আমাদের রাজ্যের বুকে দাপিয়ে কাজ করছেন স্টেপ আপ। এই নামটা খুব বেশি পরিচিত আমাদের কাছে। স্টেপ আপের ফাউন্ডার অর্থাৎ প্রতিষ্ঠাতা সন্দীপ কুমার বর। প্রথমে আপনাকে নমস্কার আমাদের স্টুডিওতে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই ভালো আছেন? কাজ কেমন চলছে? খুব ভালো, বিন্দাস কাজ চলছে। শুরুতেই নমস্কার জানাই শান্তন টিভিকে এরকম একটা সুন্দর উপস্থাপনা করার জন্য, এবং যে ট্যাগলাইন বা যে হেডলাইন নিয়ে কাজটা আলাপনে শুরু করেছে সেটা হচ্ছে সুস্থ শরীর ও মনের বিকাশ। এবং সত্যি কথা বলতে আজকের 12 বছর ধরে এটাই আমার ট্যাগলাইন, সুস্থ শরীর ও মনের বিকাশ নিয়ে প্রত্যেকটা আপামর জনসাধারণের ডে টু ডে লাইফের স্টেপকে আপ করার জন্যে আমি অঙ্গীকারবদ্ধ মানসিকতা নিয়ে লাস্ট 12 ইয়ার্স রাজ্যের বুকে সেবা প্রদান করে চলেছি। আজকের শান্তন টিভি সেই দীর্ঘ প্রয়াসের যে আমার যে চিন্তাভাবনা সেগুলোকে তুলে ধরার সুযোগ দেওয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং শান্তন টিভির যিনি মেন কর্মকর্তা সুবলবাবু আমার খুব কাছের পরিচিত, এবং আমার অনেক ইভেন্টের সঙ্গে উনি একত্রিতভাবে জড়িত, এবং উনিও অনেক সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত। ওই জন্য আমি ওনাকে খুব পছন্দ করি এবং খুব ভালোবাসি। এবং আজকের আমাকে এই শান্তন টিভিতে এই কথাগুলো তুলে ধরার সুযোগ দেওয়ার জন্য আরেকবার আমি ধন্যবাদ জানাই। নমস্কার। এই যে সুস্থ শরীর এবং মনের বিকাশ, আজকে আমাদের ট্যাগলাইন সুস্থ শরীর এবং মনের বিকাশের জন্য শরীর চর্চা কতটুকু জরুরি? দেখুন, যেহেতু আমি ট্যাগলাইন স্থির করে চলেছি যে সুস্থ শরীর এবং মনের বিকাশ, এবং সুস্থ শরীর সুস্থ থাকতে গেলে আপনার ফিটনেস মাস্ট বি এসেনশিয়াল। ফিটনেস ইন দ্য সেন্স আপনাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে, এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে আমাদের মন যদি সুস্থ রাখতে হয় তাহলে একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এবং দীর্ঘ 12 বছর থেকে আমরা এই ট্যাগলাইনের উপরে কাজ করে চলেছি। এবং আজকের ডেটের দৈনন্দিন জীবনযাপনে প্রত্যেকটা মানুষ আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছি কর্মব্যস্ত জীবনে, এবং আমাদের যে পড়াশোনার যে সার্কেল সেই পরিধিটা এত পরিমাণে বেড়েছে, ছেলে মেয়েদের উপরে এত পরিমাণে মেন্টাল প্রেশার আসতে শুরু করেছে, স্কুলের সিলেবাসের এত বেশি লোড আসতে শুরু করেছে, ব্যাগের বোঝা এত পরিমাণে হতে শুরু করেছে। কোথাও না কোথাও গিয়ে আমি একটা জিনিস রিয়েলাইজ করতে শুরু করলাম, আজ থেকে 12 বছর আগের থেকে জিনিসটাকে যখন রিয়েলাইজ করতে শুরু করলাম যে না, কোথাও না কোথাও আমাদের মন এবং শরীর সুস্থ রাখতে গেলে মাস্ট বি এসেনশিয়াল ফিজিক্যাল ফিটনেস। এবং ফিজিক্যাল ফিটনেসের জন্য আমাদের দেশ অগ্রণী ভূমিকা পালন করে। যেরকম আমাদের দেশই তার রাস্তা দেখিয়েছে যোগা করে, সারা বিশ্বে আমরা তার মেসেজ দিতে পেরেছি। এর সঙ্গে সঙ্গে অ্যারোবিক্স, ফিজিক্যাল ফিটনেসের জন্য কিছু অ্যাক্টিভিটি, এবং অবশ্যই সেই অ্যাক্টিভিটিগুলো যেহেতু ফিজিক্স নিয়ে আমরা কাজ করছি, বডি নিয়ে কাজ করছি, অবশ্যই এক্সপিরিয়েন্স হোল্ডার দ্বারা সেটা মেনটেন করলেই বেটার। যে কোনো লোকের কথা শোনা বা যে কোনো লোকের কথা না বুঝে করে ফেলা, এবং তার একটা কথাই আছে প্রত্যেকটা ক্রিয়ারই পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। এর জন্য সঠিকভাবে যে কাজটাই করবেন তার রেজাল্ট
ধীরে হলেও ভালো আসবে। কিন্তু ভুলভাবে যদি একটা কাজ আপনি ফর দ্য টাইমিং ভালোর জন্য করে ফেললেন, কিন্তু তার লং এফেক্ট খারাপ আসবেই আসবে, আর বিপরীতটা হয়ে। এই জন্য শরীর নিয়ে যখন কাজ করছি, মন নিয়ে যখন কাজ করছি, তাহলে অনেক অনেক বেশি সচেতন আমাদেরকে থাকতে হবে। আমি বেসিক্যালি 4 বছরের বাচ্চাদের থেকে আমি আমার কাজটা, আমার যে 12 বছরের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমি 4 বছরের বাচ্চাদের থেকে কাজগুলো শুরু করি, এবং 4 বছরের বাচ্চা থেকে আপ টু কোনো এজ লিমিট নেই, সব ধরনের মানুষের সঙ্গে আমি কাজ করছি, এবং বিভিন্ন ক্যাটাগরিতে। কারণ একটা বাচ্চাদেরকে তো এখন এমন হয়ে গেছে আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি, আর সবাই ছোট ছোট ঘরের মধ্যে বন্দি, সবাই কর্মব্যস্ত লাইফ। এর ফলে বাচ্চাদের টাইম পাস করার জন্য আছে টিভি, আইদার মোবাইল। আগামী দিনে মোবাইলই আমাদের সব কিছু রাস্তা দেখাবে, বাট একটা ম্যাচুরিটির ফলে একটা ফল খেললে সেটা স্বাদ একটু আলাদা পাওয়া যায়, কিন্তু একটা ফল ম্যাচিওর হওয়ার আগেই যদি সেটাকে আমরা খাই, তাহলে সেই স্বাদটা আমরা পাই না। সেম থিং আজকালকার ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইলটা চলে আসার পরে যে ধরনের ইন্টারেস্টিং গেম আমরা অ্যাপের মাধ্যমে পাচ্ছি, এর ফলে বাচ্চাদের পুরো কনসেন্ট্রেশন মোবাইলের মধ্যে চলে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, পুরো কনসেন্ট্রেশন যখন মোবাইল নিয়ে নিচ্ছে, তার যে রেডিয়েশনটা কন্টিনিউ যে শিশুসুলভ চোখের মধ্যে এসে পড়ছে। আমি আমার ঘর থেকে বলতে পারি যে অনেকটা মোবাইল বেশি সময় আমার বাচ্চা দেখার ফলে তার চোখের প্রবলেম হয়েছে, তার অল্প বয়সেই তাকে চশমা নিতে হয়েছে, এবং ডাক্তাররা পর্যন্ত গাইড করছে যে বেশি মোবাইলটা আমাদের দরকার, কিন্তু সেটা যদি আমাদের 24 ঘন্টা সাথী হয়ে যায়, তাহলে কোথাও না কোথাও আমরা অন্যান্য জগৎ থেকে নিজেদেরকে আলাদা করে নিচ্ছি। তাই কিনা শরীরচর্চা হচ্ছে কি আমাদের সবথেকে বড় মাধ্যম। এবং যদি কিনা আমরা সকালবেলা সাধারণত দেখুন সূর্য ওঠার আগের যে টাইমটা, এই টাইমটায় সূর্য যখন প্রথম কিরণটা আমাদের মধ্যে এসে পড়ে, তখন আমরা শুনেছি বিশেষজ্ঞদের তার মধ্যে ভিটামিন ডি পাওয়া যায়। দুপুরের রৌদ্র কিন্তু না, একদম শুভ মুহূর্তে সূর্য ওঠার মুহূর্তের যে রৌদ্রটা, তো তখনের সময় যদি আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা করি এবং হেভি পরিমাণে উপকার পাওয়া যায়, 1 নম্বর। 2 নম্বরের ব্যাপার হচ্ছে কি, আমরা এখন আর্থিংলেস হয়ে গেছি। কীরকম, আমরা খাটের থেকে ঘুমিয়ে থেকে নেমেই জুতো পরছি, আবার জুতোটা খুলে খাটে উঠছি, সারাদিন আমরা মাটির থেকে ডিটাচ হয়ে গেছি একদম। তো কোথাও না কোথাও আমরা আর্থিংলেস হয়ে রয়েছি। তো আমাদের যদি সুস্থ থাকতে হয়, তাহলে কোথাও না কোথাও আমাদের আর্থিংয়ের সঙ্গে তো কানেক্ট থাকতে হবে। 1, 2 হচ্ছে সারাদিন আমাদের ফুডের যে হ্যাবিচুয়েশন, আমরা যা যা খাচ্ছি, আজকের প্রত্যেকটা জিনিসের মধ্যে ভেজাল ঢুকে গেছে। আজকে শাকসবজির মধ্যে পেস্টিসাইড ইউজ করা হচ্ছে, বিভিন্ন কেমিক্যাল ইউজ করা হচ্ছে। তো আমরা বডির মধ্যে ইনজেক্ট করছি কি টক্সিন। তো আউটপুট কি হবে? সেই টক্সিন, গোড়ালিতে ব্যথা, ঘুটনাতে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, মাথায় ব্যথা, মাইগ্রেন, নানান রকম সমস্যায় ধীরে ধীরে আমরা জড়িয়ে পড়ছি। এবং আরও একটা প্রবলেম কি হচ্ছে, বেশ কিছু মানুষ আমরা যে একটু নিজেদেরকে ওভার স্মার্টের রোলে নিয়ে গিয়ে কি করি, আমরা উইদাউট ডক্টর প্রেসক্রিপশন আমরা নিজেই কিছু মেডিসিন নিয়ে নিই। একদম, মাথা ব্যথার একটা মেডিসিন দোকান থেকে নিয়ে নিচ্ছি, ব্যথার যে কোনো ব্যথা মেডিসিন নিয়ে নিচ্ছি, ডিসপেন্সারি থেকে নিয়ে নিচ্ছি। প্রত্যেকটা জিনিসের একটা ডায়াগনোসিস ব্যাপার আছে, কেন হচ্ছে তার পরিপ্রেক্ষিতে ডক্টররা সাজেস্ট করে, তার জন্য তো পড়াশোনা করে ডক্টর হয়েছে। কিন্তু তার আগেই যদি আমরা নিজেরাই যে কোনো ডিসপেন্সারি থেকে মাথা ব্যথা করছে একটা এটা দিয়ে দাও, আমি কোনো কোম্পানির নামে গেলাম না, এরকম ঘটনাগুলো আমরা চোখের সামনে দেখি, ডে টু ডে লাইফে দেখি। তো এর ফলে আরও প্রত্যেকটা ক্রিয়ারই যেহেতু পার্শ্ব প্রতিক্রিয়া হয়, তো সঠিক জিনিসের সঠিক সমাধান না পেলে তার তো আরও পরিণতি খারাপের দিকে যাবে। তাই এই ধরনের অ্যাক্টিভিটি থেকে আমার সাজেশন আপামর রাজ্যবাসীর কাছে, যে এই ধরনের অ্যাক্টিভিটি থেকে বেরিয়ে আসার জন্য শরীরকে সুস্থ রাখতে গেলে মাস্ট বি ফিজিক্যাল অ্যাক্টিভিটি মাস্ট বি এসেনশিয়াল। আর মনকে সুস্থ রাখতে গেলে অটোমেটিক্যালি আপনাকে যে জিনিসটা আপনাকে ইন নেচার পজিটিভ রাস্তা দেখাবে, সেই জিনিসের দিকে এগিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। সেক্ষেত্রে যে বাচ্চাদের শরীর চর্চাটা কোন বয়স থেকে করা উচিত, এটা আমি আগেই বলেছি যে অলরেডি আমরা জানি কম বেশি, আমরাও ছোটবেলায় যখন পড়াশোনা করেছি আমাদের স্কুলে ক্লাস 6 থেকে 6 বছর বয়স থেকে আমাদেরকে ভর্তি নেওয়া হতো। তো কেন এটা নেওয়া হতো? মনস্তত্ত্ববিদদের ভাষায় যদি বলি, ব্রেনটাকে একদম একটা জায়গায় মনে রাখার মতো স্থিতিশীল কন্ডিশনে আনতে আমাদের 6 বছর মতো সময় লাগে। যেহেতু আমাদের এখন মডার্নাইজেশনের যুগে আমরা অনেক ছোটোবেলার থেকে অ্যাক্টিভিটি, আমাদের আগে এই সুযোগগুলো ছিল না, এখন ছোটোবেলার থেকে প্লে স্কুল টিস্কুলগুলো চলে এসেছে, এই জন্য আমরা ছোটোবেলার থেকে আমরা
ঢুকিয়ে দিই, যে বিভিন্ন জিনিসগুলোতে অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ করে দিই। কিন্তু এটা বুঝতে হবে যে তাকে আমরা দিচ্ছি কিন্তু প্লে স্কুলে, তাকে প্লে করার সুযোগ দিতে হবে, তাকে খেলতে দিতে হবে, একদম তার উপরে লোড চাপালে হবে না। কিন্তু আমি দেখছি যে কোথাও না কোথাও গিয়ে প্লে স্কুলের মাধ্যম দিয়েও প্রজেক্ট দিয়ে দেওয়া হয় ঘরে করতে দেওয়ার জন্য, একটা পড়াশোনার প্রেশার দিয়ে দিচ্ছে। এবার 3 বছর 4 বছরের বাচ্চারা প্রজেক্ট কিভাবে করবে, কি করে আলটিমেট করছে তার মা বাবা। একদম। তো মা বাবাদের তখনও পড়তে হচ্ছে একরকম ভাবে, এখন এসে মডার্ন ছেলে মেয়েদের মডার্ন জামানা এসে তাদেরকে আবার এখনো পড়তে হচ্ছে। সেজন্য আমি আমার এখানেও ডান্স, এই ফিটনেস সঙ্গে আমরা যেহেতু ডান্স শিখাই, সেহেতু শিক্ষার পদ্ধতি, সেহেতু আমাদের ফিটনেসের সঙ্গে সঙ্গে যেহেতু এটা করে, সেহেতু আমাদের শিক্ষা পদ্ধতি সেহেতু এই সাবজেক্টটাকে আমরা 4 বছর থেকে শুরু করছি। 4 বছর থেকে 2 বছর সময় পর্যন্ত আমরা এদেরকে নারিশ করছি। নারিশ দ্য বেবি, প্রোটেক্ট দ্য চাইল্ড, যে কথাগুলো আছে সেগুলোকে আমরা মেনটেন করার চেষ্টা করছি অক্ষরে অক্ষরে। আমরা 6 বছর সময় আস্তে আস্তে বাচ্চাগুলোকে পরিপক্ক করে তুলছি, এবং তারপরে বিভিন্ন ক্যাটাগরি তাদেরকে নিয়ে যাচ্ছি ধাপে ধাপে। জেনারেল ক্যাটাগরি, অ্যাডভান্স ক্যাটাগরি, স্টার ক্যাটাগরি, এরকম বিভিন্ন স্ল্যাব থাকে। যে কোনো শিক্ষারই, যে কোনো পড়াশোনারই প্রত্যেকটা স্ল্যাব আছে। মাধ্যমিক পর্যন্ত একরকম, গ্র্যাজুয়েশন পর্যন্ত একরকম, তারপর মাস্টার ডিগ্রি, তারপর পিএইচডি। তো প্রত্যেকটা শিক্ষারই একটা পদ্ধতি রয়েছে। তো গান বাজনার লাইনেও পদ্ধতিগত দিক রয়েছে। তো আমার যে সেগমেন্টটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে, আমি নিজে একজন স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স একাডেমি অ্যান্ড ফিটনেস জোনের ফাউন্ডার। তদাধারে আমি একজন স্টেপ আপ ওয়েলফেয়ার ফাউন্ডেশন বলে একটা সোশ্যাল অর্গানাইজেশনকে লাস্ট 1.5 বছর ধরে খুব বল দিচ্ছি। এর সাথে সাথে এই যে ছেলে মেয়েদেরকে সুস্থ শরীর ও মনের বিকাশের পাশাপাশি তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্যে স্টেপ আপ প্রোডাকশন হাউসেরও রচনা করেছি, এবং আরও নানাবিধ রচনা করে রেখেছি। আজকালদের বাচ্চারা দেখা যাচ্ছে ওরা গৃহবন্দী হয়ে পড়েছে, ইনডোর গেম খেলছে মোবাইলের মাধ্যমে, তাদের জীবনটা, লাইফস্টাইলটা সম্পূর্ণই আলাদা হয়ে গেছে। সেক্ষেত্রে বাচ্চাদের এই অবস্থা থেকে বেরিয়ে আনার জন্য কি করা উচিত? খুব ভালো প্রশ্ন করেছেন ম্যাডাম আপনি। প্রথমত গার্জেনদের প্রতি আমার বিনম্র অনুরোধ থাকবে যে মোবাইল থেকে বাচ্চাদেরকে একটু দূরে রাখুন। কেন? মোবাইলের থেকে বিভৎস পরিমাণে রেডিয়েশন বেরোয়, যেটা শিশুসুলভ মনে খুব এফেক্ট ফেলে, চোখে প্রচণ্ড এফেক্ট ফেলে। তাই এটা আমার অনুরোধ থাকবে, নেহাতি না পাতলে নয়। আমরা দেখেছি যেভাবে আমরা বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে রেখেছি, এটা দেওয়ার ফলে আপনারা প্রত্যেকটা মা বাবা খেয়াল করে দেখবেন বাচ্চাদের মধ্যে একটা অ্যাগ্রেসিভনেস চলে আসছে, একটা বিরক্তবোধ চলে আসছে, একটা গোয়াত্তামি মানসিকতা ডেভেলপ হচ্ছে। আমি চোখের সামনে দেখছি, দেখে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমার 12 বছরের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে তুলে ধরছি। আমি কোনো সত্যি কথা বলতে কোনো উপদেশ দিতে বা এ করতে, আমি যেটা আমার সঙ্গে ঘটেছে সেগুলোকে তুলে ধরছি। কেননা আমি অনেক বড় চিন্তা ভাবনা নিয়ে এসেছি। যদি ম্যাডাম সুযোগ দেয় বলার, অবশ্যই সেটাকে নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব। কিন্তু এখন যে সাবজেক্টটা নিয়ে তার মধ্যেই আমরা থাকতে চাইছি, সেটা হচ্ছে গিয়ে কিভাবে এই বাচ্চা কাচ্চাগুলোকে তাদের মানসিক বিকাশ এবং সুস্থ শরীর মেনটেন করা যায়। ফার্স্ট কাজ এটা করা, এটা আমার সাজেশন, যে মোবাইল থেকে একটু দূরে রাখা এক। দ্বিতীয় হচ্ছে গিয়ে অ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা যায় এমন কিছু অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ করা। যোগা করান, আপনি মিউজিক ক্লাসেস করান, আপনি ফিটনেস ক্লাসেস করান, আপনি ডান্স ক্লাসেস করান, আপনি সুইমিং করান, আপনি বাচ্চাকে সাইকেলিং করান। ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেখানে শারীরিক মেহনত হয়, এমন কিছু অ্যাক্টিভিটির সঙ্গে বাচ্চাকে রেগুলারলি 2 ঘন্টা সময়, মাত্র 2 ঘন্টা, তার থেকে 40 মিনিট সকালে এবং 40 মিনিট বিকালে অন্তত দেওয়ার চেষ্টা করুন। তাহলে দেখবেন অনেক মনের এবং শরীরের দিক থেকে তার ডেভেলপ উইদিন এ মান্থ, একটা মাস। আপনি যদি কন্টিনিউ এটাকে 21 দিন কন্টিনিউ করেন, তারপরের থেকে আপনার চোখের সামনেই তার এফেক্ট আসতে শুরু করবে, ইনক্লুডিং ইউ অলসো। এটা আপনার জন্য প্রযোজ্য, আমার জন্য প্রযোজ্য। সকালে এবং বিকালে 40টা মিনিট করে যদি আমরা ঠিকঠাক ফিজিক্যাল অ্যাক্টিভিটির দিকে ধ্যান দেই, তাহলে আমাদের
শরীর অনেক অনেক রোগ ব্যাধির থেকে মুক্ত হবে। আমাদের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গ্যাসের প্রবলেম, একদম ডাইজেস্ট নিয়ে প্রচন্ড প্রবলেম, কারণ আমাদের ইনহ্যাবিচুয়েটেড লাইফ লিড হয়ে গেছে। আমাদের যে জিনিসটা বডি ডাইজেস্ট করতে প্রবলেম করে সেটা হচ্ছে ময়দা, আর আমাদের এখন বাজারে বেরোলে ময়দা ছাড়া অন্য কিছু পাওয়া যায় না, একদম সব ফাস্ট ফুড সব ফাস্ট ফুড। এবং ময়দা আমাদের বডিতে ডাইজেস্টিং সিস্টেমটাকে ড্যামেজ করে। এরা বিশেষজ্ঞ যারা তারা বলতে পারবে আরো ভালোভাবে, কোট আনকোট করে বলতে পারবে। যেহেতু ওই ডিগ্রি আমার কাছে নেই, ডক্টরেট ডিগ্রি, সেহেতু আমি এটাতে বলতে পারি না, কিন্তু ইন জেনারেল যে কথাগুলো আমরা বুঝি এবং আমি নিজে যেটাতে ভুক্তভোগী, আমাকে যেভাবে ডাক্তাররা প্রেসক্রাইব করেছে, আমারও একটা সময় এই গ্যাসের প্রবলেম থেকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছিল, তার জন্য আমি কিভাবে বেরিয়েছি তার আধার দিয়ে আপনাকে তুলে হচ্ছি। আমি প্রথমেই বলেছি আমি প্র্যাকটিক্যাল কথা বলবো, শোনাই না। বিবেকানন্দের কথা যদি টেনে এনে বলি, উনি বলেছিলেন যে শরীর সুস্থ এবং মনকে সুস্থ রাখতে গেলে সারাদিন গীতা না পড়ে ফুটবল নিয়ে মাঠে থাকলে শরীর এবং মন ভালো থাকবে। এটা আমার না, বিবেকানন্দের কথা তুলে এনে, উক্তিটা তুলে এনে আমি বলার চেষ্টা করলাম এই কারণে, তার কারণে এটা প্র্যাকটিক্যাল এবং আমি 12 বছর ধরে এটা রিয়ালাইজ করেছি। এর জন্য আমি প্রত্যেকটা ক্যাটাগরিকে আলাদা 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 করে তুলে ধরার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে ডেভেলপমেন্ট আমি চোখে দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা প্যারেন্টস সেই জিনিসগুলো দেখছে। প্রত্যেকটা জিনিসকে আমি ট্রান্সপারেন্ট করার চেষ্টা করেছি, কোনো কিছু লুকিয়ে করার চেষ্টা করছি না, সামনে তুলে ধরার চেষ্টা করছি, তো আউটপুট আসছে। এর জন্যই কোথাও না কোথাও আপনাদেরও মনে হয়েছে যে ওনারও ট্যাগলাইন এটা, আর আমরা এটার উপরে একটা আলোকপাত রাখি, কারণ যখনই আপনারা কোনো কিছু প্রোগ্রাম অর্গানাইজ করেন তখন তো ডেফিনেটলি এটা চিন্তা করেন যে কোন মানুষকে তুলে ধরলে এই আমাদের এই প্রোগ্রামটা 10 জনের কাছে পৌঁছবে বা সুন্দর হবে, অনেক কিছু জানারও থাকবে। তো এই জন্য প্রথম কথা, মোবাইল থেকে বাচ্চাকে দূরে রাখা এবং নিজেদেরও যত পারেন মোবাইল থেকে দূরে থাকলেই বেটার। রাতের বেলা ঘুমানোর সময় মাথার কাছে মোবাইলটাকে না রাখা, দূরে রাখা, কারণ ওখানে তো 24 ঘন্টা ওটা তো ইন্টারনেটের সঙ্গে নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড। ও তো আপনি ওদিকে আছেন বলে, ও তো দেয়াল আছে বলে বাঁকা হয়ে যাবে না, ও তো স্ট্রেট ফরওয়ার্ড দেবে, তো অটোমেটিক্যালি মেমোরির উপরে একটা ভাইব্রেশন ক্রিয়েট হয়, একটা এফেক্ট পড়ে। তো এই জন্য যতটা সময় দরকার অতটা সময় কাছে রাখা, যতটা সময় দরকার নেই অতটা সময় কাছে না রাখা, এটা সাজেশন। এবার দেখা যাচ্ছে শরীর চর্চার যে মনের বিকাশ বা মন ভালো রাখার, সেক্ষেত্রে নৃত্য কতটুকু প্রভাবিত করে এই বিষয়টাকে? দেখুন 100% প্রভাবিত করে আপনাকে। মন, শরীর এবং মন, আপনি যদি এখন ফিজিক্যালি আনফিট হন, আপনি মেন্টালি ঠিক থাকবেন কি? না, একদমই না। আপনার যে কোনো একটা জায়গায় পেন হচ্ছে, কেটে গেছে, ব্যথা হচ্ছে, আপনি মেন্টালি ডিস্টার্ব হবেন কি হবেন না? একদম 100% হবে। তাহলে একে অপরের পরিপূরক। সুস্থ শরীর যদি থাকে তাহলে মন অসুস্থ হবে, আর শরীর যদি অসুস্থ হয় মন তো অসুস্থ হবেই। মন যদি অসুস্থ হয় শরীর এমনি অসুস্থ হবে, একদম। তো একে অপরের পরিপূরক। অতএব একজনকে বাদ দিয়ে একজনকে ঠিক রাখা যাবে না, একজনকে ঠিক রেখে একজনকে বাদ দেওয়া যাবে না। আমাদের এই বডির মধ্যেই মন আছে, বডিকে তন এবং মন দোনো সহি হোনা চাইয়ে, এর জন্য প্রথম থেকে ওটা মেনটেন করা দরকার। এবং আমাদের দেখবেন সময়ের আগেকার দিনে, এটা আমি ফলো করি, আমাদের বাপ ঠাকুরদাদের থেকে আমরা এটা পেয়েছি। এখনকার অনেকের ক্ষেত্রে এটা জানি না। আমি এখন অলরেডি অনেক মাদেরকে নিয়ে কাজ করছি। আমি লাস্ট 12 বছরে প্রায় 10,000-এর উপরে বাচ্চাকে হ্যান্ডেল করেছি, এবং যেহেতু বাচ্চা নিয়ে কাজ করছি, বাচ্চাদের মাদের সঙ্গে আমার ওতপ্রোতভাবে কথাবার্তা হয়, খুব অবলীলাক্রমে আমি তাদের সঙ্গে শেয়ারিং, তাদের প্রবলেমগুলো শুনি, রেগুলারলি কিছু না কিছু প্রবলেম আমি শুনি এবং তার সলিউশন দেওয়ার চেষ্টা করি আমার দ্বারা যতটুকু সম্ভব। সেখানে দেখেছি আমাদের ডে টু ডে লাইফ লিড করতে গিয়ে আমরা সকালবেলা উঠে দেখুন প্রথম দিকে কতগুলো ছোট ছোট মানে ভুলগুলোকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। নেওয়া না নেওয়া যার যার ব্যক্তিগত ব্যাপার, কাউকে আমি বাধ্য করার জন্য কোনো কথা বলছি না। বা যেহেতু আমি 12 বছর একটা অভিজ্ঞতা হয়, সেই জন্য আমি জাস্ট কিছু টপিক ছোট ছোট করে টাচ করে যাওয়া। সে আমরা সকালবেলা ঘুমের থেকে উঠে ন্যাচারালি আমাদের সারা শরীর 12 ঘন্টা 8 ঘন্টা 7 ঘন্টা শুয়ে থাকি, আমাদের সারা শরীর একটা রেস্ট মোড থাকে। তো আমরা সাধারণত কি করি, ছোট বাচ্চাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, কিন্তু আফটার 40 বডি বেডের থেকে ওঠার সঙ্গে সঙ্গেই বডিতে যদি আমরা মাটিতে দাঁড়িয়ে পড়ি, অনেক সময় মাথায় চক্কর আসতে পারে, কেন অনেক প্রবলেমেটিক 40-র পরে অনেক প্রবলেমেটিক পরিস্থিতি তৈরি হয় বডির মধ্যে। এই জন্য আমরা শোয়ার পরে, সকালবেলা শোয়ার মতো সাজেশন থাকবে, এটা প্রয়োগ করে দেখবেন আপনাদের সবার ভালোই হবে আশা করি। ঘুমের থেকে যখন উঠছেন
ডাইরেক্ট না উঠে কোনো একটা হাতে প্রেশার দিয়ে আপনি উঠবেন, ওঠার পর অ্যাটলিস্ট 10 সেকেন্ড বসবেন, তারপরে মাটিতে পা দিন, ভালো লাগবে। এক। দুই হচ্ছে গিয়ে, যেহেতু আমাদের বডির মধ্যেই আমাদের অ্যান্টিসেপটিক তৈরি হয়, সেহেতু আমি ডাইরেক্ট গিয়ে, আমরা অনেক কি করি, সোজা গিয়ে ব্রাশ করে নিই, কুলিকুচি করে নিই। আমার সাজেশন থাকবে না, আমাদের বডি মুখের মধ্যে যে লালাটা তৈরি হয়, এটা আপনি সকালবেলা প্রথমেই যদি সম্ভব হয় গরম জলে, যদি গরম জল নাও পান, ঠান্ডা জল তো খাবেনই না। সবার উদ্দেশ্যে আমার অনুরোধ, ঠান্ডা বডিতে ইনজেক্ট করবেনই না। আমাদের ঠান্ডা বডিতে কোনো আকারেই উপকার করে না, বরঞ্চ অনেক ক্ষতি করে। অতএব ঠান্ডা না খাওয়াই ভালো, নর্মাল জল খান। একটু গরম জল যদি আপনি সকালবেলা খেতে পারেন, তাহলে আপনার পুরো ডাইজেস্টিং সিস্টেমটাই ভালো হবে এবং আপনার বাকি নিত্য প্রক্রিয়া ভালো হবে বলে আমি আশা করি। এবং আমি এই সাজেশনগুলো 12 বছর ধরে মানুষকে দিচ্ছি, ফিডব্যাক পাই, উপকার পেয়েছে। আজকের স্যান্দন টিভি সেই সুযোগ দিয়েছে সারা রাজ্যের তথা সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে পৌঁছে দেওয়ার জন্যে। যদি আমার কথা শোনার মাধ্যম দিয়ে দুজনেরও উপকৃত হয়, একজনেরও উপকৃত হয়, আমি খুব ভাগ্যবান নিজেকে মনে করব। সেটাই হলো এক নাম্বার। 2 নাম্বার বিষয় হচ্ছে গিয়ে, আমরা যে জুতোটা পরি, খেয়াল করে দেখবেন ছোট ছোট জিনিস। সে মনে করুন আপনার হাইট 5 ফুট, 50 কেজি ওজন, আপনি যে জুতোটা পরছেন, দেখবেন তো জুতোর সাইডটা ক্ষয়ে যায়নি কি? কারণ একটা জুতো আমরা 6 মাস 1 বছর ধরে পরি। এবার আমাদের বডির ব্যালেন্সের কারণে, যে কোনো কারণে, আমাদের বডির স্ট্রাকচারের কারণে আমরা জুতোর দেখবেন সোলের পেছন দিকে এরকম কাত হয়ে যায়। এবার একটা জিনিস খেয়াল করুন, আপনি 50 কেজি ওজন, 24 ঘন্টা ডিসব্যালেন্স কন্ডিশনে রয়েছে, তাহলে হাড়ের প্রবলেম হবে কি হবে না? হবেই হবে। এরপরে আমাদের গোড়ালির প্রবলেম, পেন শুরু হয়, হাঁটুর পেন শুরু হয়, কোমরের ডিসের প্রবলেম শুরু হয়, স্পন্ডলাইসিসের প্রবলেম শুরু হয়। এগুলো সব বিশেষজ্ঞরা বলে, হয়তো আপনারা যাদের সঙ্গে ঘটেছে, আমার এই কথাগুলো যারা শুনছেন তারা রিয়েলাইজ করবেন। এই জন্য সাজেশন থাকবে, জুতো অ্যাটলিস্ট জুতোর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করবেন না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে, আমরা যে ব্রাশটা করি, ছোট ছোট বাচ্চাদেরকে আমরা ব্রাশ ধরিয়ে দিই, ব্রাশটা এরকমভাবে করি, ডাক্তাররা বলেও অলরেডি, ব্রাশটা আমাদের নোংরাগুলো বের করার জন্য ব্রাশটা আমাদের এভাবে করা উচিত প্রথমত। দ্বিতীয়ত আরেকটা হচ্ছে কি, আমরা যে ব্রাশগুলো ইউজ করছি, এগুলো প্লাস্টিক জাতীয় উপাদান দিয়ে তৈরি হয়। অনেককেই এরকম দেখেছি, আপনাদের চোখে হয়তো পড়বে, ব্রাশ এরকম উল্টে গেছে, ছেতলে গেছে, এরপরে ঘষে যাচ্ছে। এতে কি হচ্ছে আপনি হয়তো এখন বুঝতে পারছেন না, দাঁতের এই যে এনামেল গুলো আছে, এগুলো পুরো ক্ষয়ে যাচ্ছে। একটা সময়ের পর দেখবেন একটা খাঁজ পড়ে গেছে। এটা ডেন্টিস্টরা খুব ভালো বলতে পারে, দাঁতের ডাক্তার যারা আছে বলতে পারবেন, কারণ আমার সঙ্গে এই প্রবলেম ঘটেছে। এর জন্য আমি আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। সুস্থ থাকার জন্য ছোট ছোট টিপস, যদি এগুলো আমরা মেনটেন করি, তাহলে আমাদের মুখও ভালো থাকবে, স্টমাকও ভালো থাকবে, হাত পা ভালো থাকবে। সকালবেলা এক্সারসাইজটা আমাদের মাস্ট বি এসেন্সিয়াল। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন। যে জানে, আপনি জানেন না, এখন অলমোস্ট সবাই কম বেশি জানে। টিভি চ্যানেলের মাধ্যম দিয়ে অনেক কিছু আমরা পাই, ইউটিউবে অ্যাভেলেবেল বিভিন্ন ফিটনেস ভিডিও রয়েছে। তারপরেও যদি মনে হয় যে আপনার কাছে আপনার অসুবিধা হচ্ছে, আমি আছি, আপনি আসুন, আমি আপনাকে গাইড করব। নো এজ লিমিট, যে কোনো পরিস্থিতিতে আমি সার্ভিস দিয়ে থাকি। গাইড, আমার সঙ্গে কথা বলতে তো আর কোনো চার্জ লাগে না। ইনস্টিটিউটে গিয়ে কিছু যখন করতে যাবেন, তখন তো ডেফিনেটলি কিছু থাকবেই, কেননা ওখানে আমাকে বড় কিছু সার্ভিস প্রোভাইড করতে হচ্ছে, তো কিছু থাকবেই। তারপরেও আমি 12 বছর ধরে বছরে একবার সবার জন্য, আপামর জনতার জন্য ফ্রি অ্যাডমিশন দিই। এখনো 12 বছরের ট্রেন্ড মেনটেন করছি এবং উপরওয়ালার কাছে প্রার্থনা করি এটা যেন আনটিল ডেথ, আমার মৃত্যুর আগে পর্যন্ত আমি যেন মেনটেন করতে পারি, এবং আমি না থাকার পরেও যেন এটা মেনটেন হয়। এটা খুব ভালো, এই চিন্তা ভাবনাকে মাথায় নিয়ে করছি। সেই শরীর চর্চাটা কি নৃত্যের মাধ্যমেও করা যায়? 100%। ডান্স পার্ট অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আপনি ফিট হলেই আপনার মন অনেক কিছু করতে চাইবে। সেই অনেক কিছুর মধ্যে নাচ একটা মাধ্যম, গান একটা মাধ্যম। মানুষ, আমরা দেখবেন মনে খুশি থাকলে আমরা যে কোনো কাজ করতে গুনগুনাই। হ্যাঁ, বাড়িতে কোনো অনুষ্ঠান হলেই দেখবেন আমরা ঢাকের তালে বা মিউজিক বাজলে আমরা নাচতে শুরু করি, দোয়া তুলি। হ্যাঁ, হয়তো তো 16 কলার মধ্যে এটা পড়ে। আমরা সময়ের আবর্তে
ওটাকে আস্তে আস্তে নিজেদের দৈনন্দিন জীবন থেকে একটুখানি সরিয়ে দিয়ে পড়াশোনার মধ্যে নিজেকে আবদ্ধ করে দিয়েছি। হ্যাঁ, একদম। কিন্তু এর বাইরেও তো জগৎ আছে, হয়তো আমরা দু চোখ মিলে কোনোদিন দেখিনি। আর আমি 12 বছর ধরে দেখার চেষ্টা করছি, এটাকে অপশনাল করে দেওয়া হয়েছিল। নাচ, গান, আবৃত্তি, আর্ট এগুলোকে অপশনাল করে দেওয়া হয়েছিল, শুধু সানডেতে হতো এটা। হ্যাঁ, একদম। আপনি আমি দেখেছি, তাই দেখেছি, আমাদের সময় তাই হতো, শুধু রোববারই হতো। এবং তার জন্য না ছিল কোয়ালিটি সার্ভিস, না ছিল কোয়ালিটি ইনফ্রাস্ট্রাকচার, সবকিছুর মধ্যে কোথাও না কোথাও একটু একটু করে কমিয়ে আমাদের চোখে পড়েছে দেখেই কোথাও না কোথাও আমি আপনি একটা জায়গায় এসেছি বা করার চেষ্টা করছি। হয়তো আমি অগ্রণী ভূমিকা নিয়েছি, আজকের আমি অগ্রণী ভূমিকা নিয়েছি, কালকের আরেকজন অগ্রণী ভূমিকা নেবে। আমি 12 বছর ধরে মেহনত করছি, ফাইট করছি, আজকে স্যান্দন টিভি আমার সঙ্গে এসে দাঁড়িয়েছে, একদম দুজন হলো তো। এবং ওনার যে সারা রাজ্য, শুধু সারা দেশ, যে ওনার যে ভিউয়ার্স শ্রোতারা রয়েছেন, তাদের মধ্যে তো এই কথাগুলো শুনবে, কারো না কারোর মধ্যে এফেক্ট হবে তো। তো আলটিমেট তো স্যান্দন টিভিও তো সমাজের ভালোর জন্যই কিছু করতে চাইছে। তো আমিও তো সুন্দরভাবে পরিবেশন করে ওই জায়গাটাকে মেনটেন করতে চাইছি। একটা কথা আছে, ডান্স ইজ হিডেন ল্যাঙ্গুয়েজ অফ দ্য সোল। আমাদের যে সোল, আত্মা, এর হিডেন ল্যাঙ্গুয়েজই হচ্ছে ডান্স। আমার মনের খুশি জাহির করার জন্যই বিভিন্ন বডির যে যেমন পারে অঙ্গভঙ্গি করি। তো এই জন্যে ডান্স প্রত্যেকটা অ্যাক্টিভিটির সঙ্গে এক এক রকমভাবে যুক্ত, বিভিন্ন রকমভাবে এসেছে। এক একটা সময় যখন আমাদের ইন্ডিয়ান ঘরানাতে যেরকম হচ্ছে ভরতনাট্যম রয়েছে, তারপরে আপনার কুচিপুড়ি রয়েছে, ফোক রয়েছে, মণিপুরি রয়েছে, তারপরে হচ্ছে গিয়ে আপনার ভরতনাট্যম বললাম, কত্থক বললাম, নজরুল বললাম, রবীন্দ্র নৃত্য আছে, আমাদের ইন্ডিয়ান অনেক ঘরানা রয়েছে। তার সঙ্গে সঙ্গে মডার্ন কিছু, সারা বিশ্বে তো প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা কালচার, আলাদা কান্ট্রি আলাদা আলাদা কালচার। তো তাদের প্রত্যেকটাকে নিয়ে সব মিলিশনে নিয়ে, কারণ আমার কাছে কথা হচ্ছে, আমার রাজ্যের ছেলেমেয়েরা যেমন বাংলাও শিখবে, ইংরেজিও শিখবে, হিন্দিও শিখবে, ককবরও শিখবে, সব রকমই শিখবে, কোনোটার থেকে হবে না কেন? যেরকম আমি আমার জায়গাতে যেটা ফেস করি সেটা হচ্ছে, আমি যে সময় পড়াশোনা করেছিলাম সেই সময় আমাদের মর্নিং সেকশনে, মানে আমাদের আপ টু 5 পর্যন্ত ইংলিশ ছিলই না। এর ফলে আমাদের জেনারেশনের যারা বড় বড় বাইরে গিয়ে পড়াশোনা করতে পারেনি, তাদের কোথাও না কোথাও বেসটা ইংলিশ থেকে কাঁচা রয়ে গেল কিনা? রয়ে গেল কিনা? কেন রয়ে গেল? কার জন্য রয়ে গেল? অনেক বড় বড় কোশ্চেন আসে সময়ের সঙ্গে চলতে গিয়ে। তো এখন তো আমাদের কাছে এই সুযোগগুলো ছিলই না। এখন তো আমাদের কাছে সুযোগ এসছে। সুযোগ যখন এসছে তখন সেই সুযোগগুলো আমরা যদি না নেই, তাহলে কোথাও না কোথাও নিজের থেকে, কোনো কিছু থেকে নিজেকে দূরে রাখছি। এই জন্যে ডান্স পার্ট অফ ফিজিক্যাল ফিটনেস। এবং সবথেকে বড় হচ্ছে, বিশ্বের সবথেকে বড় থেরাপি যেটাকে বলা হয়, এই থেরাপির নামটাই বলা হচ্ছে মিউজিক থেরাপি। মিউজিক আমাদেরকে আনন্দিত করে, মিউজিক আমাদের দুঃখিত করে, মিউজিক আমাদের অনেক কিছু করতে পারে। এবং তার সঙ্গে যখন আপনার ডান্স পার্টটাকে যোগ হবে, অ্যানাদার অ্যাক্টিভিটি, এবং আমরা ওটার সঙ্গে মিক্সড করেই করি। আমরা ফিজিক্যাল ফিটনেস বা ডান্স যাই করি না, কারণ উইথ মিউজিক, উইদাউট মিউজিক কিছু করি না। তো অঙ্গাঙ্গিভাবে জড়িত। ডান্স সম্বন্ধে যেহেতু কথা বলছি, সেক্ষেত্রে জানতে চাইবো, আপনার যে সংস্থা স্টেপ আপ, সেখানে বাচ্চাদের নিয়ে কিভাবে ট্রেনিং দেওয়া হয় ওদের? এটা আমার সাবজেক্টের কথা আপনি বললেন। আমি যেহেতু আজকের আপনাদের সুস্থ শরীর ও মনের বিকাশ, আমি তার মধ্যেই থাকতে চাইছিলাম। যেহেতু আপনি প্রশ্ন করলেন, তাই আমাকে উত্তর না দিলে নয়, তাই দিচ্ছি। স্টেপ আপ ডান্স একাডেমি লাস্ট 12 বছর ধরে আমাদের রাজ্যে পরিষেবা দিচ্ছে এবং সগৌরবে দিচ্ছে। আমি সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতিগুলোকে রিয়ালাইজ করে ওটাকে তুলে ধরার চেষ্টা করেছি। 4 থেকে 6 বছরের বাচ্চা যারা আছে, তাদের পুরো কমপ্লিটলি আলাদা ক্যাটাগরিতে ট্রেন করা হয়। 6 থেকে 8 বছরের বাচ্চারা যারা আছে, তাদেরকে সম্পূর্ণ আলাদাভাবে ট্রেন করা হয়। 8 থেকে 10 বছরের বাচ্চারা যারা আছে, তাদেরকে সম্পূর্ণ আলাদাভাবে ট্রেন করা হয়। 10 থেকে 13 বছরের যেসব বাচ্চারা রয়েছে,
তাদেরকে আলাদা করে ট্রেন করা হয়। 13 বছরের উপরে যারা রয়েছে ছেলেরা আলাদা, মেয়েরা আলাদা, মারা আলাদা, বাবারা আলাদা, সব আলাদা আলাদা ব্যাচ রয়েছে। আমার একাডেমিতে 3খানা স্টুডিও রয়েছে, এক একটা স্টুডিও 600-700 স্কোয়ার ফিট করে, ফুললি এয়ার কন্ডিশন, এবং সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে বড় বড় 55 ইঞ্চি 3খানা ডিসপ্লে লাগানো রয়েছে। যা কিছু হচ্ছে সব ডিসপ্লেতে প্যারেন্টসদের জন্য ওয়েটিং প্লেস রাখা রয়েছে, ওগুলো দেখা যাচ্ছে কি করা হচ্ছে, 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে কি আমাদের যারা ইনস্ট্রাক্টর, যারা শিক্ষাগুরু, তারা সব আমরা বিভিন্ন অ্যাপার্ট ফ্রম ইন্ডিয়া বাইরের থেকে আমরা হায়ার করে নিয়ে আসছি এক্সপার্টদের। কেননা ভালো তো শেষ হয় না, আমি কনস্ট্যান্টলি ট্রাই করছি আরো বেটার, আরো বেটার, আরো বেটার। এর জন্য আমি কনস্ট্যান্টলি আমার ট্রেনার জন্মলগ্ন থেকেই স্টেপ আপই করে চলেছি, নো ডাউট। এই জন্য আমার নামটাই আপনি আপ এক পজিটিভ দিশা দেখায়, স্টেপ আপ। আপামর মানুষকে, পৃথিবীতে যত মানুষ আছে সবারই জীবনের যদি স্টেপকে আপ না করে, সে স্টেপ আপ হবে কি করে? তো খুব পজিটিভ দিশা নিয়ে আমি এগোচ্ছি। এই জন্য আমার অর্গানাইজেশনের নাম হচ্ছে স্টেপ আপ, এবং এই স্টেপ আপকে সামনে রেখেই প্রত্যেকটা সেক্টরের আমি স্টেপ আপ করছি। এগুলো একটার পর একটা আমরা ট্রেন করে চলেছি। এবং নট অনলি দ্যাট, ক্লাসে 1 ঘন্টা করে ক্লাস করে, এর মধ্যে আধা ঘন্টা কমপ্লিটলি যোগা অ্যারোবিক্স করাই, এরপরে গিয়ে বিভিন্ন কোরিওগ্রাফ করাই এবং তাদেরকে মঞ্চস্থ করাই। এবং বিশ্বাস করবেন না, শুরুতে তো বছরে একটা করেই সবাই ইভেন্ট করে দেখে এসেছি। আমি শুরুতেই 2টো করে ইভেন্ট করতাম বছরে, তারপরে প্যারেন্টসরা বলছে যে আরও ইভেন্ট হলে ভালো হয়, 4টে করে ইভেন্ট করতাম। এই বছর থেকে বছরে 5টা করে ইভেন্ট করছি ম্যাডাম, বছরে 5টা। এবং এই আগামী সানডে 24 তারিখ শান্তন টিভিকে নিমন্ত্রণ থাকবে আগাম, যে আমাদের প্রোগ্রাম উপস্থিত থাকার জন্য এবং রাজ্যের মানুষের কাছে তুলে ধরার জন্য। এটা আমাদের অনুরোধ থাকবে আমার তরফ থেকে অ্যাজ এ ফাউন্ডার। 24 তারিখে মুক্তধারা হলে হোলি, আমাদের যে বসন্ত উৎসব, সেটাকে সামনে রেখে আমরা হোলি সেলিব্রেশন প্রোগ্রাম করছি। এরপরে গরমের ছুটি পড়ে যাবে, সামারের ছুটি। 29 মে সামার সেলিব্রেশন প্রোগ্রাম করছি, এবং এই সামার সেলিব্রেশন প্রোগ্রামে বাইরের থেকে সেলিব্রিটি থাকবে। আমি বিভিন্ন সময় বাইরের থেকে সেলিব্রিটিদেরকেও আনি, রাজ্যের মানুষদের আনন্দ প্রদানের জন্য, নতুন কিছু শিক্ষা দেওয়ার জন্য আনি। এর আগেও আমি অনেকবার এনেছি। আমি লাস্ট 12 বছরে রিয়েলিটি শো করেছি, মিস কল ভোটিংও করেছি, এবং প্রত্যেকটা শোতে রাজ্যের গুণী সবাই সব ব্যক্তিত্বরা রয়েছে। সুবলবাবু আমার কোনো একটা প্রোগ্রামে অ্যাজ এ গেস্ট উনি এসছেন, এবং অনেকেই রয়েছে আমাদের। আমরা প্রত্যেক বছর ক্যালেন্ডার পাবলিশ করি। এই 24 তারিখের পর 29 তারিখে একটা ইভেন্ট রয়েছে, 34 তারিখের পরে আগস্ট মাসের 11 তারিখে একটা ইভেন্ট রয়েছে। আমাদের একাডেমি 12 বছর কমপ্লিট করে ফেলবে, 12th ইয়ার সেলিব্রেশন। এই যে বলছি না 12 বছর, এটা একদম ঘটা করে পালন করা হয়। এরপরে আসছে পুজোকে সামনে রেখে করছি 6 অক্টোবর পূজা সেলিব্রেশন। 8 তারিখ থেকে পুজো শুরু হচ্ছে, জাস্ট প্রাক মুহূর্তে। এবং ওভারঅল এই যে একটা ইভেন্টের পরে প্রত্যেকটা বাচ্চাকে স্টেজে সম্মানিত করার জন্য করা হচ্ছে ডিসেম্বর মাসের 29 তারিখে অ্যাওয়ার্ড শো, দ্যাট ইজ বিগেস্ট শো। আমি খুব বড় লেভেল, আমার শোগুলোকে খুব বড় লেভেলে তুলে ধরার চেষ্টা করছি, কারণ আমার উদ্দেশ্য রাজ্যে একটা প্ল্যাটফর্ম তৈরি করা। এটা আমার হচ্ছে বেসিক উদ্দেশ্য। এর জন্য আমি আমার যতটুকু সাধ্য আছে ওই সাধ্যটাকে নিয়ে তুলে ধরার চেষ্টা করছি। এবং এই সুস্থ শরীর এবং মনের বিকাশকে ট্যাগলাইন রেখে স্টেপ আপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ট্যাগলাইন দেখবেন আমার, স্টেপিং আপ ফর এ স্ট্রঙ্গার সোসাইটি। ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এটা ট্যাগলাইন, স্টেপিং আপ ফর এ স্ট্রঙ্গার সোসাইটি। স্ট্রঙ্গার সোসাইটি বানানোর জন্যই ফাউন্ডেশনের নির্মাণ করা। প্রত্যেকটা কাজের একটা দৃষ্টিভঙ্গি বলে দেয় যে এই কাজটা কোথায় যেতে চলেছে। আজ থেকে 12 বছর আগে ওই দৃষ্টিভঙ্গি নিয়েই নামকরণ করা, আর অক্লান্তভাবে করে চলেছে। এবং প্রতিনিয়ত আমি নিজেই, আমার প্রায় 11খানা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, যেটাতে রেগুলারলি কিছু না কিছু আমি অ্যাক্টিভিটি দিয়ে চলেছি, রেগুলারলি। আমরা
ধীরে ধীরে অত্যাধুনিক হচ্ছি, সবকিছুই ঠিক আছে, তারপর আমরা কি করি অভিভাবকরা লেখাপড়াটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। সেক্ষেত্রে শরীর চর্চা বা নৃত্য কি লেখাপড়ার অন্তরায়, কি মনে করেন? দেখুন, আমি যেহেতু বললাম অবশ্যই মানে আমি লেখাপড়া তো আমাদের ডে টু ডে লাইফ লিড করতে গেলে দরকার, মাস্ট বি। শিক্ষাকে বাদ দিয়ে তো কোনো কিছু করা সম্ভব না। কিন্তু আমরা এটা ভুললেও চলবে না, গানটাও একটা শিক্ষাই, নাচটা একটাও শিক্ষাই, আমাকে সুস্থ রাখার কলাটাকে জানাটাও অবশ্যই একটা শিক্ষা। অতএব সেটাকে বাদ দিয়ে ওই একদিকে টেনে নিয়ে চলে গেলে হবে না। আমাদের মাতৃভাষা বাংলা, অথচ আমাদের জেনারেশনের এখনকার ছোট ছোট বাচ্চাদের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, তারা বাংলাটাই ঠিক করে পড়তে পারছে না। তাহলে কোথাও না কোথাও গিয়ে বেসটাকে কমজোর হয়ে যাচ্ছে নাকি? এটা যার যার চিন্তা ভাবনা সে করবে, আমি আমার পয়েন্ট অফ ভিউ তুলে ধরতে পারি। তাই সবটাই দরকার, কোনোটাকে বাদ দিয়ে না। এবার যার যার পরিস্থিতি অনুযায়ী সে চিন্তা করবে যে তার কোনটা ফার্স্ট, কোনটা সেকেন্ড, কোনটা থার্ড। কিন্তু সব কথার শেষ কথা হচ্ছে গিয়ে শরীর এবং মন সুস্থ রাখতে পারলেই সব কিছু সুস্থ থাকবে। আপনার শরীর ভালো থাকলে মন ভালো থাকবে, মন ভালো থাকলে আপনি ভালো করে পড়াশোনা করতে পারবেন, ভালো করে পড়াশোনা করতে পারলে ভালো নাম্বার তুলতে পারবেন, ভালো নাম্বার তুলতে পারলে আপনি ভালো ডিভিশনে পাস করতে পারবেন, ভালো ডিভিশনে পাস করলে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, বড় বড় প্রতিষ্ঠানের জায়গায় যেতে পারবেন। ডিপেন্ড করছে তো আপনার আলটিমেট, তো আপনি যে চারা গাছটা লাগাচ্ছেন সেটার পেছনে কিভাবে তাকে নারিশ দ্য বেবি, এরপরে তো আপনি প্রোটেকশনে আসবে। আপনি তো নারিশের জায়গায় আমরা কোথাও না কোথাও গিয়ে মিস্টেক করছি, প্রতিনিয়ত করছি। আমাদের প্রত্যেকটা মানুষের ফুডিং লাইফ, বেডিং লাইফ ডিস্টার্ব হয়ে গেছে। আমরা টাইম মতো ঘুমোতে যাই না, লেট নাইটে ঘুমোতে যাচ্ছি। যখন যখন আমাদের পৃথিবীর সব প্রাণী উঠে যায় তখন ঘুম থেকে, আমরা তখন ঘুমাই। আমরা লেটে উঠছি, সূর্যদেব এসে আমাদের পজিটিভ এনভায়রনমেন্ট দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা নিচ্ছি না। তো প্রতিনিয়ত আমরা যখন আমাদের শরীরের উপরে এই টর্চারিংটা চলবে, অটোমেটিক্যালি বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে। এখন ফটাস ফটাস করে শুনতে পাই যে অল্প অল্প বয়সে স্ট্রোক করে যাচ্ছে ছোট ছোট বাচ্চারা। কেন হচ্ছে? ইনহ্যাবিচুয়েট লাইফ লিড। তো সেখান থেকে নিজেদেরকে সংযত হওয়া উচিত বলে মনে করি। সুস্থ শরীর ও মনের বিকাশ যদি আপনি মনে করেন যে এটা ট্যাগলাইনটা একদম যথার্থ, তাহলে আপনাকে সুস্থ থাকতে গেলে মাস্ট বি ফিজিক্যাল এক্সারসাইজ করতেই হবে। এবার ফিজিক্যাল এক্সারসাইজ কোথায় করবেন, কিভাবে করবেন, অবশ্যই জানা লোকের কাছ থেকে করবেন। যেহেতু ফিজিক্স নিয়ে কাজকর্ম হবে, বডি নিয়ে কাজকর্ম হবে, জানা লোকের থেকেই করবেন। আর স্যান্দন টিভি তো রেগুলারলি আপনাদের কাছে তুলে ধরছে, বিভিন্ন বিশেষজ্ঞদের নিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরছে। আমাকে যেরকম আপনাদের সামনে এনেছেন, আমার 12 বছরের অভিজ্ঞতাকে সামনে রেখে আপনার সঙ্গে কিছু আলোচনা করলাম। এর মধ্যে থেকে আপনারা কিছু উপকারিতা পাবেন এবং আরও সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিদের আপনাদের সামনে তুলে ধরে বিভিন্ন রকম মেসেজ দেওয়ার চেষ্টা করছে। সেই সব মেসেজগুলোর থেকে আপনারা উপকৃত হবেন। এবং এতটুকু বলবো যে যেহেতু এরকম একটা প্রচেষ্টা স্যান্দন টিভি করে যাচ্ছে, আপনারা স্যান্দন টিভি যারা ভিউয়ার্স রয়েছেন, আপনারা এই মেসেজটাকে আরও ফরওয়ার্ড করবেন এবং আগামী দিনে আশা করব আপনারা আরও এরকম অনেক সুযোগ, বড় বড় প্রোগ্রাম করবেন এবং আমাকে আবার সুযোগ দেবেন। এতটুকু বলে আজকে সবাইকে আমার কথা বলা এখানে সমাপ্ত করতে চাইছি। তার কারণ হচ্ছে গিয়ে এরপরে আবার অনেক কিছু রয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী 24 তারিখ হোলি সেলিব্রেশন প্রোগ্রাম, 25 তারিখে হোলি, 24 তারিখ হোলি সেলিব্রেশন প্রোগ্রাম মুক্তধারা হলে বিকেল 4টের থেকে অনুষ্ঠিত হচ্ছে। সবাইকে সাদর আমন্ত্রণ রইল। স্টেপ আপ ওয়েলফেয়ার ফাউন্ডেশন, স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স একাডেমি অ্যান্ড ফিটনেস জোন অ্যান্ড স্টেপ আপ প্রোডাকশন হাউসের পক্ষ থেকে, ইনক্লুডিং স্যান্দন টিভি এবং তাদের পুরো টিমকে নিমন্ত্রণ রইল। আপনারা আসবেন এবং এই ধরনের প্রোগ্রাম করার জন্যে আবারও একবার স্যান্দন টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা অনেক অজানা, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পেরেছি। আশা করি সকলে আমরা সেই
গুরুত্বপূর্ণ তথ্যগুলো মেনে চলবো এবং সুস্থ থাকব। সুস্থ শরীর মানে সুস্থ মন, সুস্থ মন মানে সুস্থ শরীর, শরীরই সম্পদ। এই কথাটাকে কাজে লাগিয়ে আমরা সুস্থভাবে জীবনযাপন করব, এই আশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার।